একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের একটি মাত্র নাটক এই সেমিস্টারে পড়তে হবে, সেটি আগুন লিখেছেন বিজন ভট্টাচার্য। তো এই নাটকটি পড়ার আগে আমরা বিজন ভট্টাচার্য সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। তোমাদের লেখক পরিচিতি যেটা দেওয়া আছে সেটা থেকেই জানবো। তবে তার আগে আমরা জেনে নিই যে এই নাটকটার বিষয়বস্তু কি, বা এই নাটকটা কোন প্রেক্ষিতে লেখা, কোন পরিপ্রেক্ষিতে লেখা। তো দেখো, এই যে নাটক আগুন, এখানে আগুন বলতে খিদের আগুনের কথা বলা হয়েছে। তো আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমাদের বাংলাতে মন্বন্তর দেখা গিয়েছিল। বাংলা ১৩৫০ সন যে যে হিসেবে, মানে সেই বাংলা যে সাল, সেই সাল বা সেই বঙ্গাব্দ হিসেবে সেই মন্বন্তরকে আখ্যা দেওয়া হয়েছিল ৫০-এর মন্বন্তর বলে। এবং দেখা যায় যে এই মন্বন্তর বা যে এই যে আকাল বলা যায়, সেটা কিন্তু অনেকটাই ছিল ম্যানমেড, অর্থাৎ মানুষের দ্বারা নির্মিত। কিভাবে হয়েছিল? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনিতেই বিশ্ববাজারে ছিল মন্দা, তার উপর যে কালোবাজারি, কালোবাজারি অর্থাৎ জিনিসগুলোকে স্টক করে রাখা, চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেগুলোকে স্টক করে রেখেছিল কিছু মানুষ, যেগুলোকে তারা বাজারে ছাড়েনি এবং যেগুলোকে চড়া দামে বিক্রি করবে। যার ফলে কি হয়েছিল, সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হয়েছিল, তাদের যে খাদ্যের যোগান, সেটারও কিন্তু অভাব দেখা গিয়েছিল। এই নাটকে আমরা দেখব যে নাটকার দেখাচ্ছেন যে কিভাবে আমাদের যে সমাজে এই মন্বন্তরের প্রভাব পড়েছে। সাধারণ মানুষ তাদের রোজকার খাবারের চালটুকু সংগ্রহ করছেন কত কষ্ট করে, এবং কিভাবে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ তারা কালোবাজারি করে মুনাফা লুটছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কিভাবে তারা খারাপ ব্যবহার করছেন। এবং নাটকের শেষে দেখব কিভাবে সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তারা আন্দোলন করবে বা তার প্রতিরোধ গড়ে তুলবে বলে তারা পরস্পর প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই যে আমরা যে পড়ব যে গণনাট্য আন্দোলনের কথা, এই বিজন ভট্টাচার্য গণনাট্য আন্দোলনের একজন পুরোধা ছিলেন, এবং এই গণনাট্যের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু এই আগুন নাটকে রয়েছে। তো এই যে গণনাট্য বা নবনাট্য, এই বিষয়টা, যে এই যে বলা হচ্ছে গণনাট্য বা নবনাট্য, যেহেতু একসাথে ধরবে না তাই আমি দুটো আলাদা করে লিখলাম, একসাথে লেখা উচিত গণনাট্য। তো এই যে গণনাট্য এবং নবনাট্য বিষয়টা কি, তোমরা যারা আমার ওই তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির নাটকের ক্লাসটা করেছো, তারা অবশ্যই এই যে গণনাট্য বা নবনাট্য, এই বিষয়টা তোমরা জানবে। তো তবুও আমরা চলো গণনাট্য এবং নবনাট্য বিষয়টা জানবো। তার আগে লেখক পরিচিতি একটু জেনে নিই। জেনে নেওয়ার পরে আমরা কিন্তু এই গণনাট্য নবনাট্য বিষয়টা জানবো, তারপর মূল নাটকে প্রবেশ করব। হয়তো একটু বড় হবে ভিডিওটা, কিন্তু আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো, তাহলে কিন্তু আগুন জলের মতো সোজা হয়ে যাবে। আগুন নাটকের মতো সোজা বিষয়টা তোমাদের আর কঠিন বলে মনে হবে না। তো চলো আগে লেখক বা নাট্যকার পরিচিতি আমরা জেনে নিই। দেখো, তোমাদের বইয়ে নাট্যকার পরিচিতি অংশে লেখা আছে যে বিজন ভট্টাচার্য একজন নাট্যকার অভিনেতা। জন্মসাল ১৯০৬, মৃত্যু ১৯৭৮। অর্থাৎ তার বড় হওয়ার স্বাধীনতা আন্দোলনের একটা যে চরম পর্যায়ে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন, সেই সময়টাতে তিনি বড় হয়েছেন। তো তিনি নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক, যেখানে গণজীবনের সংগ্রাম, দুঃখ দুর্দশা, শোষণ বঞ্চনা, প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ নিয়ে তিনি নাটক রচনা করেছেন। তো গণজীবনের সংগ্রাম অর্থাৎ এক বৃহত্তর শ্রেণীর মানুষের সংগ্রাম, তাদের দুঃখ দুর্দশা, তাদের শোষণ বঞ্চনা বা প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি নাটক রচনা করেছেন। তবে তার শেষ জীবনে রচিত নাটকে মার্ক্সীয় দর্শন, হিন্দু ধর্ম ও দর্শন সংমিশ্রিত হয়েছে। তিনি প্রথম বাংলার রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোমান্টিক প্রভাব থেকে মুক্ত করেন। অর্থাৎ এতদিন বাংলা রঙ্গমঞ্চ বা থিয়েটার, সেখানে পুরাণ এবং ইতিহাস বা রোমান্টিক ভাবনা নিয়ে কিন্তু নাটক রচিত হচ্ছিল, অভিনীত হচ্ছিল। তো তিনি কি করলেন, যে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে এলেন। তিনি গণজীবনের কথা বললেন, সামগ্রিক মানুষের কথা বললেন। তো তার প্রথম নাটকের নাম আগুন, যেটা আমাদের পাঠ্য। তো এই নাটকটি আমরা পড়ব। তো দেখো, নাটকের প্রকাশসাল দেওয়া আছে ১৯৪৩। আচ্ছা, এরপর তিনি লেখেন জবানবন্দি নামে একটি
নাটক। এটিও ১৯৪৩ লেখা। এটি কৃষক জীবনের আলেখ্য এবং তার সার্থকতম নিদর্শন হচ্ছে তার প্রতিভার সার্থকতম নিদর্শন নবান্ন, অর্থাৎ তার শ্রেষ্ঠ নাটক হচ্ছে এই নবান্ন নাটক। অবশ্যই এই নবান্ন নাটকের নাম আমরা মনে রাখবো, যেখানে বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকা রয়েছে। আচ্ছা, তো আমরা লেখক পরিচিতি মোটামুটি জানলাম এবং আমরা খুব সংক্ষেপে এবার জেনে নেব যে গণনাট্য আন্দোলন কি বা নবনাট্য আন্দোলন বিষয়টা কি। খুব সংক্ষেপে একটু জেনে নিই চলো। তোমাদের বইয়ের ভাষা সংস্কৃতি বই যেখানে নাটকের আলোচনা আছে সেখান থেকে আমি আলোচনা করব, আরেকবার তোমাদের রিভাইজ হয়ে যাবে। দেখো, তোমাদের বইয়ে গণনাট্যের যে আদর্শ সেগুলি সম্পর্কে পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এদের নাটকে বা এই নাট্য আন্দোলনের উদ্দেশ্য ছিল নাটক বা যে কোনো শিল্পে বাস্তব জীবন সমস্যার রূপায়ণ থাকবে। অর্থাৎ আমাদের জীবনে বাস্তবে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলিকে তুলে ধরা হবে। জনগণের সম্মিলিত প্রতিরোধ ও সেই সমস্যা সমাধানের প্রচেষ্টাও চিত্রিত হবে। তো আমরা দেখব এই নাটকে কিন্তু যে খেটে খাওয়া বা বঞ্চিত শ্রেণীর মানুষেরা তারা কিন্তু এক হয়েছে নাটকের শেষে আমরা তা দেখব। ব্যক্তিকে বিশিষ্ট শ্রেণীভুক্ত করে দেখাতে হবে তার শ্রেণী মানসিকতার রূপায়ণও থাকা চাই। যে ব্যক্তি বা যে চরিত্রগুলো নাটকে থাকবে সেই নাটকগুলো কোনো একটা বিশেষ শ্রেণীভুক্ত হবে এবং তার শ্রেণী মানসিকতার রূপায়ণও কিন্তু এতে থাকবে। আচ্ছা, ব্যক্তি নায়কের পুরনো চিন্তার অনুবর্তন চলবে না, মুখ্য হয়ে উঠবে সমষ্টির কথা। অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি বা একজন মাত্র হিরোকে দেখানো হবে, সেই যে পুরনো ধ্যান ধারণা সেটা কিন্তু থাকবে না, বরং সমষ্টির কথা থাকবে। তো আমরা এই নাটকেও দেখব যে ৫টি দৃশ্যে যে ৫ রকম প্রতিনিধি তারা আসছেন, ৫টি ফ্যামিলির কথা, ৪টি ফ্যামিলির কথা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের কথা আসছে এবং শেষমেশ কি দেখা যাবে যে একটি জনজীবনের যে এক মানে দলবদ্ধ হওয়া বা তারা এক হচ্ছে সে বিষয়টি কিন্তু এই নাটকে রয়েছে। আর কি বলা হচ্ছে, শিল্পের উদ্দেশ্য হবে জনতার মনোরঞ্জন, একই সঙ্গে শিক্ষাবিধান। জনগণের দুর্দশার মূল কারণ ও তার পরিবর্তনের উপায় এখানে থাকবে। তো আমরাও দেখব যে মানুষের জীবনে এই যে অভাব, তারা চাল সংগ্রহের জন্য এতটা উদ্গ্রীব বা তারা চিন্তিত কি করে তারা চাল সংগ্রহ করবে এবং তাদের যে রোজকার খাবার, সেই খাবারের জন্য চাল কি করে সংগ্রহ করছে, তার জন্য কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যাটা কেন সৃষ্টি হচ্ছে তাও আমরা দেখব এবং দেখব যে এই সমস্যার সমাধানের চেষ্টা কিন্তু তারা শুরু করবেন দলবদ্ধভাবে, সেই প্রচেষ্টা তারা শুরু করেন। এটা কিন্তু আমরা ওই নাটকে দেখব। আচ্ছা, তো মোটামুটি এটুকু আমরা দেখলাম এবং আমরা দেখব যে নবনাট্য, এই যে বিজন ভট্টাচার্য যা আমাদের পাঠ্য, তো এই বিজন ভট্টাচার্য ছিলেন কিন্তু এই গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা। দেখো, আমি তোমাদের বই থেকে বলছি, অন্য কোথাও থেকে কিন্তু আমি বলছি না। আচ্ছা, তো আমরা যে দেখব যে ১৯৪৩-এ আমরা দেখলাম যে তিনি নবান্ন নাটক লিখছেন। আচ্ছা, তারপর আমাদের যে পাঠ্য নাটক সেটি আগুন নাটক এবং এটি একটি একাঙ্ক নাটক। তো এই একাঙ্ক নাটক অর্থাৎ একটি মাত্র অঙ্কে লেখা একটি নাটক এবং আমরা নবনাট্য আন্দোলন সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিই। দেখো, গণনাট্য আন্দোলনের যা বৈশিষ্ট্য সেটি কিন্তু নবনাট্য আন্দোলন। তো এখানে দেখা যাবে নবনাট্য আন্দোলনে বিশেষত কি থাকবে, যে গণনাট্য আন্দোলনে একটি বিশেষ কোনো রাজনৈতিক চেতনা থাকতে পারে। যেমন গণনাট্য আন্দোলনে কিন্তু মার্ক্সীয় প্রভাব বা মার্ক্সবাদী প্রভাব রয়েছে, সেটি কিন্তু নবনাট্য আন্দোলনে থাকবে না। তো মোটামুটি আমরা দেখলাম যে গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য কি এবং সেই বৈশিষ্ট্যের প্রেক্ষিতেও কিন্তু আমরা এই নাটকটিকে বিচার করতে পারি। যেহেতু দুটো বিষয় তোমাদের সিলেবাসে রয়েছে, তো আমরা এই প্রেক্ষিতেও নাটকটাকে ভেবে রাখবো। তো চলো আমরা মূল নাটকটা পড়া শুরু করি। তো আমরা দেখলাম যে আমাদের পাঠ্য এই আগুন নাটকটি একটি কি নাটক? একাঙ্ক নাটক। একাঙ্ক অর্থাৎ একটি মাত্র অঙ্ক এতে রয়েছে এবং এতে রয়েছে ৫টি দৃশ্য। যে ৫টা আলাদা আলাদা দৃশ্য কিন্তু এই নাটকে রয়েছে এবং এই নাটকে যে চরিত্রলিপি দেখো দেওয়া আছে পরপর। তো আমরা পড়তেই চরিত্রগুলোর সাথে পরিচিত হব। তো এই ৫টি দৃশ্যে কিন্তু প্রথম ৪টি দৃশ্যে ৪টি আলাদা ফ্যামিলির কথা বলা হচ্ছে এবং নাট্যকার দেখাচ্ছেন যে সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ বা শ্রমিক মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে বিপর্যস্ত হয়েছেন খাদ্য সংগ্রহের জন্য বা খাদ্য কিভাবে তারা সংগ্রহ করছেন। যে চাল সংগ্রহের জন্য কিভাবে তারা পরিস্থিতির শিকার হচ্ছেন।
তো দেখো ১ম দৃশ্যে কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রত্যুষকাল অর্থাৎ কি ভোরবেলা। অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। অর্থাৎ যেহেতু ভোরবেলা তো কিছুটা আলো কিছুটা অন্ধকার রয়েছে। তো এই অস্পষ্ট আলোয় ভালো করে কিছুই ঠাহর করা যাচ্ছে না অর্থাৎ দেখা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা, আবছা। অর্থাৎ সংসারের যে টুকটাক যে সমস্ত জিনিস থাকে তো সেই জিনিসগুলো আবছা, আবছা দেখা যাচ্ছে। মানে স্টেজটা কিভাবে সাজানো সেটার বর্ণনা দেওয়া হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জালা। অর্থাৎ একটা আ মেটে অর্থাৎ মাটির জল রাখার পাত্র। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত ২-১ খানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। তো আমরা ইমাজিন করে নিই লেখক নাট্যকার যা বলছেন ধরো আমরা ইমাজিন করে নিচ্ছি যে যখন বিষয়টা আমরা পড়ছি তার সাথে একটা কল্পনা তুমি করে নিতে পারো যেন চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ। তো দেখলাম যে সেখানে যে মেয়েটার জ্বালাটা রয়েছে তার গা ঘেঁষে রয়েছে একটা বাঁশের আলনা, যার উপর ঝুলন্ত ২ খানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। তো আমরা বুঝতে পারছি যে যে পরিবেশের বর্ণনা দেওয়া হচ্ছে বা যে পরিবারের বর্ণনা দেওয়া হচ্ছে সেই পরিবারটি হতদরিদ্র। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মেঝের উপর কতজন? জন ৩ লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমুচ্ছে। খুব অস্পষ্ট নীল আলো স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। এই যে আ নাটক যখন অভিনীত হয় তো সে কিভাবে আলোটা দেওয়া হবে সেটাও কিন্তু একটা উম উম বিষয়। যে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এভাবে নীল আলোয় স্টেজের পাশে এদেরকে দেখা যাচ্ছে যে ৩ জন শুয়ে আছে। একটা মোরগ ডেকে উঠল যেহেতু ভোরবেলা। তাই মোরগ ডেকে উঠল। একজন একটু নড়েচড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোরগটা আবার ডেকে উঠল। একটু চুপচাপ। দূর গাঁয়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আড়মোড়াও ভাঙছে। অর্থাৎ কেউ একটা ঘুম থেকে উঠেছে। তো এই দৃশ্যে যে যে মানুষটির কথা বলা হচ্ছে তাকে নাট্যকার পুরুষ হিসেবে বলেছেন। তো কি, কি বলা হচ্ছে দেখো যে সে কি করলো? আমরা দেখলাম যে কেউ একজন ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। তো সে হাই তুলছে এবং আড়মোড়া ভাঙলো এবং সে কি বলছে দেখো, "এইবার উঠতি হয়। আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবেনে। বুঝিচ্ছ তোর ঠেলাডা মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে। যে চাল সংগ্রহ করতে যাবে তো সকাল, সকাল যেতে হবে। কারণ দেরি করে গেলে লাইনের পেছনের দিকে পড়ে যেতে হবে। এবার কি বলছেন, ওদিকে চাল পাতি সেই বেলা ১২টা। তাতেও আবার কথা আছে। চাল পাবা কি পাবা না। হয়তো পালেই না। কুড়নের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আনলো। অর্থাৎ লাইন দিতে হবে ভোরবেলায়। আবার সেই চাল পেতে, পেতে ১২টা। তাও ঠিক নেই যে চাল পাওয়া যাবে কিনা। যে তো একজন কথা বলছে যে কুরনের মা তাকে দেখলাম যে কাল খালি হাতে ফিরে এসেছে। অর্থাৎ সে চাল পায়নি। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। এই নেত্য বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে। এদিকে ফর্সা হয়ে আনলো খেয়াল আছে? উঠে পড়, উঠে পড়। চল আজ আর পাতি চাল আজ আর পাতি হবে না নে দেখিসখেন। তো তিনি বলছেন যে নেত্যকে ডাকছেন। এখানে নেত্য এখানে যে ৩ টে চরিত্র আছে তারা হচ্ছে নেত্য বা নিতাই, নিতাইয়ের বাবা এবং নিতাইয়ের মা। নিতাইয়ের বাবা হচ্ছে এই পুরুষ। তো তিনি নেত্যকে ডাকছেন যে তাড়াতাড়ি উঠে পড়, না হলে কিন্তু আর চাল পাওয়া যাবে না। আবার একটু চুপচাপ। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, নাহ, এইরকমভাবে সময় নষ্ট করলেই হয়েছে আর কি। যেভাবে সময় নষ্ট করা যাবে না। এরপর তিনি পাশের ঘুমন্ত লোকটির গায়ে ঠেলা মারেন। মানে তার স্ত্রীকে তিনি ঠেলছেন ওঠার জন্য। হ্যাঁ দেওয়ানের তোর মা, ওঠ এই বেলা। আর কত ঘুমুবি কদিনই। কলমি শাক, দাঁতন কাঠি আর কলা-টলা যা কিছু রাখিছিস খপ করে গোছায় নে। মানে এনাদের পেশায় হচ্ছে এই কলমি শাক, দাঁতন কাঠি এই সমস্ত বা কলা-টলা এসব বিক্রি করেন। যে এসব গুছিয়ে নিয়ে আগের দিন সংগ্রহ করে রাখেন, পরের দিন বিক্রি করেন। তারপর বলছেন যে ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গিয়ে চাল কিনবি। যেগুলো বিক্রি করবি তারপর তো চালের লাইনে যাবি। যত সকালে যাবি ততই ভালো। অর্থাৎ যত সকালে যাওয়া যাবে তত ভালো। অর্থাৎ চালটা তাড়াতাড়ি পাওয়া যাবে। নে উঠে পড়। আর দেরি করিস নে। কই উঠলি না এখনো? তো থাক শুয়ে তোরা। আমি চললাম। যে তারা উঠছে না দেখে তিনি একটু রেগে গেছেন। তিনি কি করলেন এরপর গামছাখানা বারদুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরে উঠে বসে নেত্তর মা। নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। একটা মোরগ ডেকে উঠে দূরে। একটা কুকুর ডাকছে শোনা যায়। তো
তবু নেত্তর মা বা নিতাইয়ের মা তিনি উঠে কিন্তু এবার নিতাইকে ডাকা শুরু করলেন। এবার নিতাই উঠেছে, সে আড়মোড়া ভেঙে উঠে বসে। কি হয়েছে কি সকালবেলায়? আচ্ছা তাল হইছে রোজ সকালে, একটু ঘুমানোর জো নেই? কি এক নাইনি তাল হইছে, অর্থাৎ রোজ রোজ তাকে কিন্তু এইভাবে সকালবেলা উঠতে হয় এই চাল সংগ্রহে লাইন দাঁড়ানোর জন্য। ঘুমোসক্ষণ বাবা ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল নে উঠে পর খপ করে। নেতর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে, মানে যে জিনিসগুলো নেওয়া হবে সেগুলো। কলমি শাকগুলোর ওপর নেতর মা বারদের জলের ছিটে দিয়ে দেয়, মানে যে কলমি শাকগুলো তারা বিক্রি করবেন সেগুলোর ওপর একটু জলের ছিটে দিয়ে দিলেন যাতে সেগুলো টাটকা থাকে। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে, অর্থাৎ ছেলেকে নিয়ে তাড়াতাড়ি তিনি বেরিয়ে পড়েন। আচ্ছা এরপর দ্বিতীয় দৃশ্যে আরেকটা ফ্যামিলির চিত্র আমরা দেখতে পাবো, যেখানে রয়েছে কৃষাণ ও কৃষাণী। মানে এই ফ্যামিলিতে দুজন মেম্বার, কৃষাণ এবং কৃষাণী, অর্থাৎ একজন কৃষক এবং তার স্ত্রী অর্থাৎ কৃষাণী। তো প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর পড়ে। মানে স্টেজে এরকম ভাবে দেখানো হবে যে একটা দৃশ্য দেখানোর পর আর একটা দৃশ্যর উপর নীল আলোটা পড়বে, নীল আলোর ফোকাসটা পড়বে। একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী অর্থাৎ কৃষকের স্ত্রী, আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ। তো কৃষাণের পোশাকের বর্ণনা কেমন দেওয়া হচ্ছে দেখো, খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফেঁটা বাঁধা, হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে। এবার কৃষাণ কি বলছেন? কৃষাণ বলছে, এই আর কটা দিন বউ বুঝলি, তারপর কালে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়। কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস? যে এই যে চৈতালি অর্থাৎ যে চৈত্র মাসের যে ফসল বলছে যে সেগুলো যদি মাচায় তুলতে পারি তাহলে কিছুদিনের মতো নিশ্চিন্ত থাকবো আমরা। ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চাইয়ে শুধু দাঁড়ায় আছিস। ঈষৎ হেসে বলছেন, ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ বন্ধ করিস নে বউ, এই কয়ে দিলাম। যে তিনি একটু মানে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করছেন যে এই যে এই সময়ের ফসলগুলো যদি তুলতে পারি মাচায় তাহলে কিন্তু আমাদের আর অভাবটা একটু কমবে, একটু অভাবটা ঘুচবে। বউ দুলে ওঠে, অর্থাৎ বউ বউয়ের সাথে যে কথা বলছেন তার প্রতিক্রিয়া জানালেন বউ। তারপর কৃষাণ বলছে, এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না, থাক আর বলে কি হবে। দেখো এখানে যেন কিছুটা বোঝা যাচ্ছে যে এই যে সেই চাষিদের দুর্দশার কথা, যে তারা কষ্ট করে ফসল ফলাচ্ছেন কিন্তু সবসময় সেই ফসলটা তারা কিন্তু মাচায় তুলতে পারছেন না বা নিজেদের কাছে রেখে দিতে পারছে না। কারণ তাদেরকে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তারপর কিন্তু চাষের কাজ করতে হয়, এবং সেই সুদের বোঝা এতটাই হয়ে যায় যে শেষে যে ফসলটা উৎপাদিত হয় সেই ফসলটা কিন্তু তাদের ঘরে ওঠে না, বরং সেই মহাজনের বাড়িতে চলে যায়। তাই হয়তো কৃষাণ এরকম বলছে যে, "না থাক, আর বলে কি হবে? মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তরি। দেখি, আর কটা দিন একটু কষ্ট কর। পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়। আর দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস।" মাঠেতে ফিরে সে ধরে যেন প্রাণ আর তিষ্ঠতে চায় না। "তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি, তারপর খাবো। একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেট থমে দাঁড়াতে পারিস নে।" বাইরে একটা গরু হামলে উঠল। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আচ্ছা তো আমরা দেখলাম দেখো যে কৃষাণ কিন্তু মাঠে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে যাচ্ছে যে সে যেন একটু তাড়াতাড়ি ফেরে। কারণ সে চালের লাইনে যদি সে একটু আগে দাঁড়ায়, আগে আগে গিয়ে দাঁড়ায় তাহলে মানে কেষ্টর মা যেরকম সকাল সকাল গিয়ে দাঁড়ায় সেভাবে যদি সকাল সকাল গিয়ে লাইনের প্রথম দিকে দাঁড়াতে পারে তাহলে কিন্তু সে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবে। আর তাড়াতাড়ি ফিরলে তার রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর আ কৃষাণ যেহেতু মাঠে কাজ করতে যায়, এসে কিন্তু তার খিদে পেয়ে যায়। এজন্য সে তার স্ত্রীকে বলছে সে যেন তাড়াতাড়ি রান্না করে। আচ্ছা, এবার যেহেতু গরুটা ডেকে উঠল, তো কৃষাণ গরুকে কি বলছে? "আরে যাই, মাঠে যাবার জন্যই একেবারে পাগল হয়ে উঠেছো এর মধ্যে।" আচ্ছা, এবার বউকে বলছে, ওই কথা বুঝলি? কেষ্টর মার সঙ্গে আগেভাগে গিয়ে নাইনির একেবারে সে পেড়থমে দাঁড়াবি, অর্থাৎ ১ম এ গিয়ে দাঁড়াবি। একটু হেসে আবার বলছেন স্ত্রীকে, "ফের আবার ঐরকম করে তাকাচ্ছিস মুখ পানে?" না, আমরা দেখতে পারলাম যে কৃষাণ এবং কৃষাণী তাদের সংসারে অভাব রয়েছে এবং তাদের সম্পর্কটা একটি মিষ্টি মধুর সম্পর্ক। আচ্ছা, এরপরও আমরা দেখছি তৃতীয় দৃশ্য। তো তৃতীয় দৃশ্যে দেখা যাবে এক কারখানার শ্রমিকের জীবনকে তুলে ধরা হয়েছে। তো তার জীবনের অভাবকে তুলে ধরা হয়েছে। তো কি বলা হচ্ছে দেখো, যে দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের উপর গিয়ে পড়ে। যে এবার অন্য একটা দৃশ্য আমরা দেখব। তো বলা হচ্ছে যে দূরে কলের শোনা যাচ্ছে। যে আ এখানে যে একজন শ্রমিক যিনি কারখানায় কাজ করেন তার জীবনের দুর্দশাকে তুলে ধরেছেন নাট্যকার।
আর এদিকে ছোট একটা বারান্দার উপর উবু হয়ে বসে আছে সতীশ। তো সেই শ্রমিকের নাম হচ্ছে সতীশ। সে কারখানার জনৈক শ্রমিক। কাক ডাকছে সকালবেলা। ঘরের ভেতর ঘুমুচ্ছে সতীশের বউ, মেয়ে। তো কৃষাণী ফ্যামিলিতে আমরা দেখেছিলাম তারা দুজন। আর শ্রমিক সতীশের বাড়িতে আছে তার স্ত্রী এবং মেয়ে। তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথার চুল উস্কো ফুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে। তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, কি বলে ওঠে, আরে এ ফুলকি, ফুলকি উঠলি, বাপরে ঘুম। যে যেমনি মা তার তেমনি বেটি। কুম্ভকর্ণ আর কাকে বলে? সে সাজের বেলায় শুইছিস বিছানায়, এবার সে একটু কাশছে। কে সে? সে তার সহকর্মীকে ডাকছে। সহকর্মী মানে সতীশের সাথে একই কারখানায় কাজ করে। তো তার নাম হচ্ছে জুড়ন। তো কিভাবে ডাকছে, আরে জুড়ন, জুড়ন উঠেছিস? বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? সতীশ জিজ্ঞেস করছে যে তার সহকর্মী জুড়নও কাজে যাচ্ছে কিনা। জুড়ন বলছে, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? তো সতীশ বলছে, আরে কারখানায় যাবো না তো যাবো কোন চুলোয়, কিন্তু এদিকে তো ভারী মুশকিলেই পড়লাম। মুশকিলটা সে কি হলো? আরে সে কি বলবো মুশকিলের কথা? তোর কি, একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস। ২-৪ পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি বলতো? মানে সতীশের বন্ধু জুড়ন সে একা থাকে, তাই তার কোনো চিন্তা নেই। কিন্তু সতীশের যেহেতু ফ্যামিলিতে মানুষ আছে, তাই কিন্তু তার চিন্তা যে কি করে চাল ডাল জোগাড় করবে সে। তো জুড়ন বলছে, কেন রে সে লাইনে দিচ্ছে না? অর্থাৎ তার স্ত্রী লাইন দিচ্ছে না, চাল নেওয়া লাইনের কথা বলা হচ্ছে। তো সতীশ বলছে, সেই লাইনের কথা দেখো। আরে দূর তো, নিকুচি করলো তো লাইনের। লাইনে লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। যে দিচ্ছেও আবার অনেক সময় খালি হাতে ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরেক চাল কর্জ নিয়ে এসে তো পিতৃ রক্ষে করি। অর্থাৎ তারা চাল যেহেতু পায়নি, তারপর একজনের কাছ থেকে সতীশ পদেরেক চাল কর্জ করে, অর্থাৎ ধার নিয়ে এসে তারপর পিতৃ রক্ষে করেছে, অর্থাৎ সে তার পেটের খিদে মিটিয়েছে। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। দেখো এখানে পেটে আগুন, এই আগুন প্রসঙ্গ কিন্তু এই জন্য ব্যবহার করা হয়েছে, মানে আগুন নামটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে খিদের আগুন, পেটের আগুন বোঝাতে। তো সতীশ বলছে পেটে আগুন লেগে গেছে। সতীশের মুখে প্রথম আমরা আগুন শব্দটা পেলাম এবং সঠিক অর্থে পেলাম যে খিদের আগুনের কথা বলছে সে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে শালা কোম্পানি ৩ মাস হলো রোজই ডাল দিচ্ছে। শালা কি করতে ইচ্ছে করে করে বলতো? যে সে যে কোম্পানিতে কাজ করে ৩ মাস ধরে তার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা চাল-ডাল দেবে। কিন্তু তারা এখনো দিচ্ছে না। তো আমরা এখানেও দেখলাম যে এই শ্রমিক শ্রেণীর মানুষ তারাও কিন্তু বঞ্চিত হয়েছে। যে তারা চাইলেই দিতে পারে, অথচ তারা কিন্তু দিচ্ছে না। তো জুলুম বলছে, "তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? তাহলেই সে হয়েছে।" সতীশ বলছে, "কেন বলতো?" এ তুই বলছিস কি? কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। যে সে বলছে তাহলে কাকে ভরসা করব? যে কোম্পানিকেও করতে পারবো না, দোকানকে তো করা যাবে না। মানে যেহেতু চাল পাচ্ছে না ঠিকঠাক মতো আর তার পকেটেও পয়সা নেই। তো বলছে তাহলে কাকে ভরসা করব? এবার হঠাৎ উত্তেজিত হয়েছে। তো দেখো যে পরিস্থিতি, পেটে খিদে আর পরিস্থিতি কোনটাই অনুকূল নয়। তো তাতে মানুষের মেজাজ বিগড়ে যাবে, সেটাই স্বাভাবিক। তো সে এতক্ষণ তার মেয়েকে ডাকছিল, এবার আবার ডাকা শুরু করলো, "হেই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের। বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি। বলছি কি আছে দুটো খেয়ে বেরিয়ে পড়ি। যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান।" এবার ওর বউ এবার ফুঁসে ওঠে, অর্থাৎ রেগে যায়। বউয়ের নাম হচ্ছে ক্ষীর। সে এবার মেজাজ বিগড়ে গেছে তারও। তো সে বলছে, "ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে করে আনলে তো কাল ১.৫ প চাল কর্জ করে। তার ভেতর ১ প চালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগায় কোত্থেকে বলো তো? খামোখা চেঁচাচ্ছ ভোরবেলা যে তুমি তো ১.৫ প চাল এনেছিলে ধার করে, তার মধ্যে ১ প তুমি নিজে খেয়েছো। তো তোমাকে এখন কোথা থেকে আমি খাবার দেব?" ও খামোকা চেঁচাচ্ছি দেখলি তুই? তোর খিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে। তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। খিরিও এবার উত্তেজিত হয়ে গেছে। সে বলছে, "কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ। আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই পের্থম দেখলাম, অর্থাৎ তোমাকেই এরকম ১ম দেখলাম। দেখে এসো গে, কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে?"
একেই তো সতীশ নিরুপায়। তারপর স্ত্রী যদি এইভাবে কথা বলে, সে ভীষণভাবে রেগে গেছে, উত্তেজিত হয়ে পড়েছে। বলছে, "দেখ মুখ সামলে কথা বলিস কি? এই বলে দিলাম, নইলে" এই বলে সে স্ত্রীকে লাথি মারল। এবার সে চিৎকার করে উঠল, আর্তনাদ করে উঠল, "ওরে বাপরে! গেলাম গো, মেরে ফেললে গো।" এবার তার মায়ের চিৎকার শুনে ফুলিকেও কেঁদে ওঠে। "তোর মুখের সাথে আমি আজ ভালো করে দিয়ে যাব হারামজাদি।" মা-মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে, "যা মর্গে।" ছিটের হাফ-শার্ট চাপিয়ে কাঁধের গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান। এবার সতীশ প্রচণ্ড রেগে গিয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা। তো শ্রমিক শ্রেণীর আ একজনের আ ফ্যামিলির অবস্থা আমরা দেখলাম। এরপর দেখব একটি ফ্যামিলি যেটি মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত পরিবার। তাদের অবস্থাও নাজেহাল, সেটা আমরা দেখব। নীল আলোর ফোকাসটা এবার আরো একটু উজ্জ্বল মনে হয়। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের উপরে গিয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ। যেহেতু মধ্যবিত্ত পরিবার, তার বাড়িটা কিছুটা পরিচ্ছন্ন ও সুস্থ। অন্তপুরের দৃশ্য। কেরানি হরেকৃষ্ণবাবু। তো এই ফ্যামিলির প্রধান হচ্ছে হরেকৃষ্ণবাবু, যিনি পেশায় একজন কেরানি। তার স্ত্রীর নাম মনোরমা। তো হরেকৃষ্ণবাবু মনোরমার সাথে কথা বলছেন। তো হরেকৃষ্ণবাবু বলছেন, "চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। তাও আবার কয়লার অভাব।" অর্থাৎ শুধুমাত্র উনুনটা পড়ে আছে, কিন্তু উনুন জ্বালানোর জন্য যে কয়লা প্রয়োজন, সে কয়লারও তো অভাব, সে কয়লাও তো নেই। কি করি বলো তো? মনোরমা বলছে, "দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলুম আজ নাকি 2 করে দেবে।" অর্থাৎ এনারাও চাল আনতে যাবেন, চালের লাইনে দাঁড়াবেন। কিন্তু হরেকৃষ্ণ বলছেন, "আহা, দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার যে লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলে পড়ে গেল দেখছি।" তো এবার মনোরমা জিজ্ঞেস করছেন যে, "কেন, অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল?" "থাক, আর অফিসের কথা তুলো না বাপু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে।" "কেন, এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো?" অর্থাৎ এদের অফিস থেকে বলা হয়েছিল যে চাল ডাল দেওয়া হবে। তো সেই কথাই হয়ে রয়েছে, দেওয়া আর হচ্ছে না। তো হরেকৃষ্ণবাবু এবার বিরক্ত হয়ে বলছেন, "সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা খালি ব্যবসা। অর্থাৎ এদেরকে দেওয়া হবে, যে কেরানি বা কর্মচারী যারা আছে তাদের নামে চাল ডাল এসেছে, এবং সেগুলোকে এরা কি করছে, উপর মহলের লোকজন চড়া দামে বাজারে বিক্রি করে দিচ্ছে। কিন্তু সেখান থেকে তারা ব্যবসা করে তারা লাভ করছে। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল দই পাচ্ছি। আসলে কিন্তু তার সুবিধা ভোগ করছে ম্যানেজার আর মোসাহেবরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। মানে যিনি রক্ষা করবেন তিনি আসলে ভোগ করছেন। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছেঁচড়ের আড্ডা। মনোরমা বলছে, "দেখো, যদি সেদিনের মতো সিভিক গার্ডকে বললে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো।" এবার হরেকৃষ্ণবাবু চোখ বড় বড় করে বলছেন, "কিন্তু চাল, চালের কি হবে? দেখি দাও টাকাটা, ঘুরে আসি।" মিছে ভেবে কি কিছু বার করতে পারবো? গমনোদ্যত, অর্থাৎ তিনি বেরোনোর জন্য তৈরি হলেন বা বেরোচ্ছেন এরকম অবস্থা। এবার মনোরমা পেছন থেকে দেখে বললেন, "ও কি, ঠাকুর নমস্কার করে বেরোলে না?" হরেকৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে বললেন, "সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা।" অর্থাৎ মানুষ এখন এতটাই নিরুপায় যে একমাত্র ঈশ্বর ছাড়া তাদের আর ভরসা নেই। দেওয়ালে পিঠ থেকে গেছে এরকম অবস্থা। তো তাই বলছেন যে মনোরমা যে বললেন যে ঠাকুরকে নমস্কার করে বেরোলে না? তখন হরেকৃষ্ণ বললেন যে, "সুবিধা হবে বলে মনে করছো? অর্থাৎ ঈশ্বরকে ডাকলে কিছু একটা ভালো হবে বলছো? ঠিক আছে, তাই করি।" তো নিরুপায় মানুষ, তো শেষ ভরসা ঈশ্বর। তো ঈশ্বরের ভরসায় তিনি ঈশ্বরকে প্রণাম করলেন, ঠাকুরকে প্রণাম করলেন। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তিনি এবার কি করলেন? প্রস্থান করলেন। আচ্ছা, এরপর আমরা পঞ্চম দৃশ্যটি বলব। নাটকের ৪টে দৃশ্যে ৪টে আলাদা, আলাদা আমরা ছবি দেখলাম। যেখানে প্রত্যেকের জীবনে অভাব রয়েছে এবং দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। এবার পঞ্চম দৃশ্যে আমরা সেই চালের লাইন দেখব এবং দেখব মানুষ কি করে প্রতারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে বা উচ্চ শ্রেণীর মানুষের হাতে নিপীড়িত হচ্ছে এবং শেষমেশ কি করে তারা ঘুরে দাঁড়াচ্ছেন। তো দেখো, পঞ্চম দৃশ্যে বলা হচ্ছে, দিবালোকে সবকিছু সমুজ্জ্বল। এতক্ষণ একরকম ছিল। এখানে কিন্তু পুরো দিনের আলোতে সবকিছু দেখা যাচ্ছে। সারবন্ধী একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। মানে একটা একা-বেঁকা একটা লাইন, চাল দেওয়ার লাইন। সেই মানুষের লাইন কিন্তু সে দোকানে গেছে। দোকানের সাথে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে। নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা মুখর পরিবেশ।
হরেকৃষ্ণ অর্থাৎ সেই মধ্যবিত্ত ব্যক্তিটি। তিনি বলছেন, "উড়িষ্যা থেকে নাকি লক্ষ, লক্ষ মণ চাল এসে পড়েছে। এ চাল উঠলো কোথায়?" সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বললে, তো এই জায়গায় আমরা দেখব লাইনের বিভিন্ন চরিত্রকে ১ম পুরুষ, ২য়, ৩য় পুরুষ, ৪র্থ পুরুষ এভাবে বলা হচ্ছে। আর রয়েছেন একজন ওড়িয়া। আচ্ছা, এবার ১ম পুরুষ বলছেন, "এই যে মশাই একে জিজ্ঞেস করুন। কিরে বল না তোদের দেশেরই তো চাল।" এবার সেই ওড়িয়া ব্যক্তি বলছে, "কর কৌচি।" মানে যে কি বলছো? ১ম পুরুষ বলছেন, "কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? বুড়োবাবু তাই জিজ্ঞেস করছেন। চাল এসেছে না স্রেফ তাল মারলি?" তো হরেকৃষ্ণ বলছে, "না তাও তার খবর কোত্থেকে রাখবে বলুন?" তো ওড়িয়া বলছেন, "সে বলি পারিব না। যে আমি সেটা বলতে পারব না।" তো ১ম পুরুষ বলছে, "বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে। কেন খামোকা মরতে এলি? যে তুই তো তোর উড়িষ্যাতে বেশ ভালোই ছিলিস। কেন এই বাংলায় এসে মরতে গেলি?" তো ওড়িয়া এবার হেসে বলছে, "চাউর তো পাওয়া যাইছে না বাবু, যে চাল তো পাওয়া যাচ্ছে না।" হরেকৃষ্ণ বাবু বলছেন, "হ্যাঁ সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়?" এবার সহসা দোকানের দরজা খোলে, অর্থাৎ সেই চালের দোকানের দরজা খুলল। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটার সপ্রকাশ। তো দেখো, কিছু মানুষ খেতে পারছে না, ২ দিন ৩ দিন তারা হয়তো না খেয়ে আছে। এই চালের লাইনে তারা দাঁড়ায় এবং কখন চাল পাবে তার ঠিক নেই, আদৌ চাল পাবে কিনা তারও নিশ্চয়তা নেই। অথচ সেই দোকানের মালিকের চেহারার অবস্থা দেখো, সে মোটা নাদুস নুদুস তেল কুচকুচে, অর্থাৎ তার অভাব নেই। শুধু অভাব কেন, সে তো এখন মুনাফা লুটে নিচ্ছে, মানুষকে দিচ্ছে না, সেই চালগুলোকে সে অন্যভাবে বিক্রি করছে। ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা সপ্রকাশ। দোকানের সামনে গঙ্গাজল ছিটোচ্ছে, ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নাই, অর্থাৎ খুচরো দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে লাইনে সারা পড়ে দেয়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। তো সিভিক গার্ড, দেখো সে হচ্ছে এই বলা যায় এই যে দোকানি, তারই একজন প্রতিনিধি। সে সরকারি কর্মচারী এবং সে কিভাবে মানুষকে নিপীড়ন করে আমরা দেখব। সিভিক গার্ড বলছে, "এই সব টিকিট আছে তো? নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি।" হরেকৃষ্ণ জিজ্ঞেস করছে, "কসির করে দেবে মশাই?" সিভিক গার্ড বলছেন, "যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো?" ১ম পুরুষ বলছে, "আমার কাছে কিন্তু টাকা।" "ভাঙে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না, অর্থাৎ খুচরো টুচরো ফেরত দেওয়া চলবে না।" তো ১ম পুরুষ বলছে, "চলবে না আপনাদের কোন আইনে লেখা আছে মশাই? সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? না থাকে তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়।" হঠাৎ সিভিক গার্ড বোঁ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো। তো সিভিক গার্ড একজনকে এবার টেনে বার করলো হঠাৎ করে। তো সিভিক গার্ড বলছে, "ইয়ে, বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়ছো নবাব প্রত্যুর?" তো এবার মানে ২য় পুরুষকে এরকম বলা হচ্ছে। তো ২য় পুরুষ বা ওই ব্যক্তিটি কি বলছে, যে, "আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে।" "কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে? বলুন তো?" তো যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছেন, "হ্যাঁ, হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিন ওকে।" এবার ২য় পুরুষ বলছে, মানে যাকে ধরা হয়েছে সে বলছে, "সে ভোর ৫টা থেকে আমি বলে ঠিক এই জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে আছি আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি, কি করি এখন?" সিলভার্ট বলছে, "কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন না ছেড়েছিলেন লাইন? কি মুশকিল? তারও কৈফিয়ত দিতে হবে নাকি? যে কোনো কারণে আমি যে বাইরে গেছি, কেন গেছি সেটাও কি আপনাকে বলতে হবে?" সিলভার্ট বলছে, "তা হবে না। কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার। মানে যে কোনো কাজই করা যাবে না। আপনি দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই থাকতে হবে।" সিভিক গার্ড এবার কি করছেন? হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল। গিয়ে ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের উপর চপেটাঘাত করেছে। দেখো ক্ষমতার অপব্যবহার কি করে করা হচ্ছে। একজন দুস্থ চেহারার, মানে খুব গরিব বা অভাবী মানুষ। তাকে চেহারায় তার চেহারা দেখে বোঝা যাচ্ছে তার অবস্থা। তো তাকে গিয়ে একটা চপেটাঘাত করলেন তিনি। এবং বলছেন, "চালাকি পেয়েছো? লুটের মাল না? বারবার ঢুকছো বেরুচ্ছ, বেরুচ্ছ ঢুকছো। মামার বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা রেখেছো? দেখাবে চলো। কোথায় চাল জমা করেছো দেখাবে চলো। তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও।" এবার লোকটা কাঁচুমাচু মুখ করে বলছে, "এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য!" সিলভার বলছে, "চুপ, চুপ, আবার ন্যাকা, ন্যাকা কথা। কিছু দেখতে পাইনি মনে করেছো না?" এবার ৩য় পুরুষ বলছে, "কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে তো ও কোথাও যায়নি। এই আমারই সামনে তো ঘন্টা খানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি, ছি, এসব কি অত্যাচার?"
তো সিভিক গার্ড বলছে, নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? হ্যাঁ, তাই বলি। নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। এবার একজন মুসলমান সে বলছে, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। এবার সিভিক গার্ড রেগে গেছেন। বলছেন, মুখ সামলে কথা বলো দেখছি। কথা বলো বলছি। তো তৃতীয় পুরুষ বলছে, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন। কেন, এ কোন দিশি শাসন মশাই? তা চতুর্থ পুরুষ বলছে, আমি বাবু কিছুই জানি না। সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ এবার বলছে, লোকের পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। কেন আপনি মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই ৫-৬ ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য। উনি দিলেন তাকে বের করে। এবার সিভিক গার্ড সে একটু রেগে গেছে। গিয়ে বলছে, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। এবার চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে বলছে, দাও না বাবা, আমায় লাইনে ঢুকছে। সত্যি বলছি, আমি একবারও চাল নেইনি। বিশ্বাস করো বাবা, ৩টি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা। দয়া করো। দেখো, ৩ দিন ধরে তিনি খেতে পান না। তিনি লাইনে দাঁড়িয়ে আছেন সকাল থেকে এবং তার উপরেই হঠাৎ এই অত্যাচার শুরু হয়। তাকে মারা হয় এবং বলা হয় সে নাকি আগেও চাল নিয়েছে। যদিও সে চাল পায়নি। সিভিক গার্ড বলছে, ও গা আমার একেবারে জল করে দিলে রে। যা ন্যাকামি করতে হবে না। যা নিয়েছিস তাই খাগে। যা ভাগ। এবার বলছে, আহত হয়ে ক্ষোভে সে এবার রেগে গেছে যে আমি চাল নিইনি। এবার সিভিক গার্ড তো আরো রেগে গেছে। এবার চতুর্থ পুরুষের ধরটা যেন কাঁপছে। মানে এমনি অভাব, খিদে, তার উপর এই অপমান সে কিন্তু আর নিতে পারছে না। এবার সে বলছে, আমি নেইনি চাল। দেখুন মশাই, আপনারা সব আমি চাল নেইনি তবুও আমার চোর বলছে। আমি চোর নই। আর হরেকৃষ্ণ বলছে, আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না গিয়ে আবার পেছনে দাঁড়াগে। চাল পাওয়া নিয়ে তো কথা। এই হচ্ছে হরেকৃষ্ণের মতো মধ্যবিত্ত মানুষের স্বভাব। তো তিনি কি বলছেন যে, ঠিক আছে, চাল পাওনি তো কথা, যাও পেছনে গিয়ে দাঁড়াও। তৃতীয় পুরুষ বলছে, ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে ৫০০ লোকের পেছনে দাঁড়ান গে। যে আপনি তাহলে আপনি ৫০০ লোকের পেছনে দাঁড়ান, ও কেন যাবে? এবার সিভিক গার্ড বলছে, এই গোলমাল করবেন না বলে দিচ্ছি। চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ এবার কিন্তু সে একটু কথা বলছে, একটু প্রতিবাদী সত্তা তার মধ্যে জেগে উঠছে। সে বলছে, কেন, উনি তো ঠিকই বলছেন। থাক, তোকে দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। এবার এই যে বলা হলো যে যা ভাগ ভাগ, এতে কিন্তু সেই চতুর্থ পুরুষ যে এতক্ষণ ধরে অপমানিত হচ্ছে, সে যেন এত অপমানিত হলো, সে বলছে এবার, আমি কুকুর নই। সিভিক গার্ড বলছে, মানুষ নাকি? চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। এবার সিভিক গার্ড বলছে, মেজাজ নাকি? এবার চতুর্থ পুরুষ কিন্তু পুরো দমে সে কিন্তু জেগে উঠেছে বা তার মধ্যে প্রতিবাদী সত্তা জেগে উঠেছে। সে এবার কিন্তু সিভিক গার্ডকে ছেড়ে কথা বলেনি। সে বলছে, আলবাত জানোয়ার কাহাকা। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হলো। সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে। লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। মানে একটা হট্টগোল সৃষ্টি হলে একেকজন একেক রকম করে যেভাবে চিৎকার করে কথা বলে সেই রকম আর কি। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে। আগুন আগুন। এই যে দ্বিতীয়বার আমরা আবার আগুন প্রসঙ্গ পেলাম। এর আগে দেখেছি সতীশ বলেছে আগুনের কথা, পেটের আগুন, খিদের আগুনের কথা। এবার এই জনৈক যুবক যখন দেখলো এরকম হচ্ছে যে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে, তখন এসে সে আগুন আগুন বলে গেল। তো হঠাৎ গোলমালটা থেমে গেল। প্রথম পুরুষ বলছে, কোথায় আগুন? জীবিকাটা বলছে, আগুন আগুন কিসের? হরেকৃষ্ণ আবার বলছেন, আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক এবার হাত জোড় করে বলছেন, দেখো, এই লাইনটা অবশ্যই মনে রেখো, মার্ক করে রাখো। হাত জোড় করে বলছে, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। আমাদের পেটে, সে কিন্তু বলেনি আমার পেটে। অর্থাৎ সে সেই শ্রেণীর মানুষের প্রতিনিধি যারা কিন্তু খেতে পায় না, যারা বঞ্চিত হয় বারবার। হরেকৃষ্ণ বলছেন, তবু ভালো। আমি ভাবলাম বলি। এবার সিভিক বলছে, ও খুব যে বক্তৃতা দিচ্ছেন, সামলান না তাহলে একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, অর্থাৎ তিনি দোকানের দিকে চলে গেলেন। ওদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে, অর্থাৎ সেই লাইনটা আস্তে আস্তে সরছে। কিছু মানুষ চাল নিচ্ছেন, তারা বেরিয়ে আসছেন। আচ্ছা, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরে জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। এবার মুসলমান ভাই তো তিনি তো চাল নিয়ে বেরিয়ে গেছেন, তো তিনি জিজ্ঞেস করছেন দোকানিকে, আর চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁকা যাবে না তো দেখবেন? তিনি তো চাল পেয়ে গেছে, কিন্তু তিনি আবার জিজ্ঞেস করছেন বাকিদের কথা যে সবাই চাল পাবে তো? তো দেখো,
এখানে কিন্তু উম তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা স্বার্থপরতা নেই যে আমি পেয়ে গেছি বাকি কেউ পাক কি না পাক সেটা নিয়ে তার চিন্তা নেই। কিন্তু তিনি তো খিদের জ্বালা বা খিদের আগুনটা তিনি জানেন, পেটের আগুনটা তিনি উম আ অনুভব করতে পারেন। তিনি তো ভুক্তভোগী। তাই তিনি কিন্তু বাকিদের চিন্তা করছেন। এখানে যেন আ নাট্যকার কিছুটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন। যে হিন্দু, মুসলমান বা বিভিন্ন পেশা সবাই কিন্তু এক হয়ে গেছে এখন। অর্থাৎ সবাই অভাবী মানুষ, বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ। তাই কিন্তু এই মুসলমানের মুখ দিয়ে এইরকম কথা ব ব বলাচ্ছেন নাট্যকার। তো দোকানি বলছেন, "সে খোঁজে তোমার দরকার কি কর্তা? তুমি তো পেয়েছ। যাও ভালোই কেটে পড়ো।" বাব্বাহ! লুঙ্গি, টিকি, পৈতে-টুপি সব একাকার হয়ে গেছে। আর কি উপায় আছে? ব্যবসার সুখ এই গেল। ওরেও পঞ্চানে বস্তা কেটে চাল-ঢাল চটপট। তো দেখো এই যে এখানে দোকানের মধ্যে একটা ভয় ঢুকেছে। এই যে লুঙ্গি, টিকি, পৈতে-টুপি মানে এই যে সব আলাদা ধর্মের মানুষ। সবাই কিন্তু এক হয়ে গেছে। মানে তিনি বুঝতে পারছেন যে এদের মধ্যে একটা জোট সৃষ্টি হচ্ছে এবং তিনি ভয় পাচ্ছেন এবং তিনি বলছেন ব্যবসার সুখ এই গেল। অর্থাৎ তাদের এই যে মুনাফা বা এই যে কালোবাজারি এই সমস্ত কিন্তু যেতে বসেছে তিনি সেটা উপলব্ধি করতে পারছেন। এবার ওড়িয়া ব্যক্তিটি এসে খুব ভালো কথা বলবে দেখো। তো তিনি কোঁচড়ে চাল বেঁধে সহস্র মুখে বলছেন। মানে যে চালটুকু তিনি পেয়েছেন সেটা আম বেঁধে নিয়ে তিনি হাসিমুখে বলছেন। মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। সাহেব লোকও খাউছি। গুঁড়া করি পাউরুটি বানায়ে রে খাউছি। সব্য চাউর খাউছি। এবার সব্য এক হয়ে হইলা। বলছে যে হিন্দু, মুসলমান, সাহেব সবাই কোনো না কোনোভাবে চাল খাচ্ছে। তো সবাই এক। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। তা তোমার বাণিজ্য আর চলিব কেমতি? তো বলছে চালের কথা তো অনেক বড় কথা। যে সবারই প্রয়োজন। তাহলে তোমার আর ব্যবসা কি করে চলবে বলো? এবার দোকানি বলছে, "যা বাবা যা কেটে পড়।" এবার সিভিক গার্ডের দিকে তাকিয়ে তিনি বলছেন, "হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে।" যে হাতি বা প্রভাবশালী ব্যক্তি যখন বিপদে পড়েন তখন সাধারণ ব্যক্তিও কিন্তু তাকে নিয়ে মশকরা করে। তাই বলতে চাইছেন। অর্থাৎ তিনি বলছেন দুঃখ করছেন যে তার ব্যবসা হয়তো শেষ হতে চলেছে। আর ওড়িয়া ব্যক্তি তাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। তাই তিনি এই কথাটা বললেন। তো বলছে, "আমারও হয়েছে সেই দশা।" মানে হাতি যেমন হাতি যেমন বিপদে পড়লে তাকে চামচিকে লাথি দেখায় সেরকম অবস্থা তার হয়েছে। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণ। ওড়িয়াকে লক্ষ্য করে বলছেন, "এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে। বড্ড খাঁটি কথা হে হে" বলে হাসছেন। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। তো তিনি বলছেন, "না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন? কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। যে সে বলল না যে সবার কাছেই কিন্তু চালের মূল্য আছে। সবারই প্রয়োজন। এইজন্যই আমরা এক হয়েছি।" হরেকৃষ্ণ বলছেন, "ঠিক, অতি ঠিক।" হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে, "এই যে তবে পেয়েছেন বাবা চাল?" সে চালের পুটুলি দেখে বলছে, "হ্যাঁ বাবা পেয়েছি।" হরেকৃষ্ণ বলছে, "তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই। কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি।" তো চতুর্থ পুরুষ বলছে, "না আমি কিছু মনে করিনি। সমস্যা সব্বার। এই তো দেখো না সামান্য ২ সের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, একথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও? তা আজ কারো গর্বের কিছু নেই রে দাদা। তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা।" এবার চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরেকৃষ্ণ হাত ধরে বলছে, "না, কেন আপনি বলছেন ও কথা বারবার?" "বলছি তো, আমি কিছু মনে করিনি।" তৃতীয় পুরুষ বলছেন, "আর মনে কড়াকড়িরই বা কেন? যথেষ্ট তো হয়েছে। এখন বাঁচতে হবে।" এই লাইনটা অবশ্যই স্টার্ট দিয়ে রাখতে হবে। তো তৃতীয় পুরুষ বলছে, "আর মনে কড়াকড়িরই বা কেন? যথেষ্ট তো হয়েছে। এখন বাঁচতে হবে। বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস। যে আমাদেরকে কিন্তু এতদিন অনেক কিছু সহ্য করতে হয়েছে। কিন্তু যথেষ্ট হয়েছে। আর আমরা চাই না। অর্থাৎ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে।" ঠিক যেমন আমরা পড়েছিলাম 'আয় আরো বেঁধে থাকি' কবিতা। তো সেখানে কি বলা হয়েছিল? যে তাদের চারপাশে শুধু বিপদ আর বিপদ। তো সেই বিপদ থেকে বাঁচতে গেলে তাদের দেখার তো কেউ নেই। সুতরাং তাদেরকে একতায় বদ্ধ হতে হবে। আয় আরো বেঁধে থাকি। অর্থাৎ আমরা সংঘবদ্ধ হই, জোটবদ্ধ হই। তাই কিন্তু তৃতীয় পুরুষ সেই কথাই যেন বললেন, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস। হরেকৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে বললেন, "এই বুঝটাই এখন দরকার। অর্থাৎ আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো ভেদ নেই।" এটা কি সমর্থন করা হচ্ছে। তৃতীয় পুরুষ বলছেন, "তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই।" ঘাড় নাড়তে হরেকৃষ্ণ তৃতীয়
ও চতুর্থ পুরুষ এবং ওরিয়ার প্রস্থান। ওদিকে চলমান কেউ সরে সরে চলেছে, একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, অর্থাৎ লাইনটা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। তো আমরা দেখলাম গণনাট্য আন্দোলনের সব বৈশিষ্ট্য কিন্তু এতে রয়েছে। রয়েছে সুবিধাবাদী মানুষের প্রসঙ্গ, রয়েছে বঞ্চিত মানুষ যারা তাদের প্রাপ্য জিনিসটুকু তারা পাচ্ছে না, বরং উচ্চ শ্রেণীর মানুষের হাতে নিপীড়িত হচ্ছে। এখানে এই খিদের আগুনের কথা কিন্তু, এবং সেই আগুনে জ্বলে কিন্তু তারা কিভাবে প্রতিবাদী হয়ে উঠছেন সেই প্রসঙ্গই রয়েছে এই নাটকটিতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে অবশ্যই নাটক থেকে কি প্রশ্ন আসতে পারে আলাদাভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।